আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আবার চলে আসলাম আনসার্টেন এবং আনটাইমলি চলে আসলাম, হঠাৎ করে চলে আসলাম আর কি। আজকে একটা টপিক দেখবো, এটা হচ্ছে ভয়েস সম্পর্কে। ভয়েস 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 বলতে আমরা প্যাসিভ বুঝি আর কি, অ্যাক্টিভ প্যাসিভ। এখন before starting the class I want to imply something regarding this thing. এখানে ভয়েস কেন, why passive, I want to clarify this thing. why passive আমরা কেন ব্যবহার করব, প্যাসিভ আমাদের কি দরকার, প্যাসিভটা আমরা কেন ব্যবহার করব। passive should be used with a view to maintaining certain criteria. আমরা কতগুলি ক্রাইটেরিয়াকে মেইনটেইন করার জন্য প্যাসিভ ব্যবহার করব। প্যাসিভ ব্যবহার করার জন্য আমাদের রিজন হচ্ছে there are 5 reasons to use passive in the sentences. আমরা সেন্টেন্সের মধ্যে যখন আমরা বাক্য সেন্টেন্সের মধ্যে যখন আমরা শব্দগুলি বসাই, সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে আমরা হয় অ্যাক্টিভ ফলো করব, নয় প্যাসিভ ফলো করব। কখন কখন প্যাসিভ ফলো করব? আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর সময় আমরা বারবার ভুল করি, আমরা প্যারাগ্রাফ লিখতে পারি না। হ্যাঁ, উই আর আনএবল টু রাইট প্যারাগ্রাফ কম্পোজিশন পারফেক্টলি। আমরা পারফেক্টলি কোনো কিছুই পারি না, কারণ আমাদের তো ওই প্যাসিভ জ্ঞানটা নাই। প্যাসিভ ব্যবহার করতে হবে কতগুলি ক্ষেত্রে, সেগুলি আমরা আজকে ক্লিয়ার হব। প্যাসিভের ব্যবহারগুলি কোন কোন ক্ষেত্রে আমরা প্যাসিভ ব্যবহার করব, এরপর আমরা প্যাসিভ কেমনে করতে হবে সেটা আমরা দেখব। প্যাসিভ প্রথমে যে রিজনস গুলি, যে কারণে আমরা প্যাসিভ ব্যবহার করব, রিজনস ফর ইউজিং প্যাসিভ। এটার এক নাম্বার হচ্ছে, নাম্বার 1, ডুয়ার is unknown. যখন কোনো বাক্যে ডুয়ার পাওয়া যাবে না, ডুয়ার মানে কর্তা পাওয়া যাবে না, ডুয়ার কে করছে এটা জানে না কেউ, সেক্ষেত্রে আমি একটা উদাহরণ এখানে ফার্নিশ করব। The first wheel was invented in the age of bronze. ব্রোঞ্জ আমলে, ব্রোঞ্জ সভ্যতার সময় ফার্স্ট হুইল, প্রথম চাকা আবিষ্কার করা হয়েছিল। ফার্স্ট হুইল মানে প্রথম চাকা। চাকা কে আবিষ্কার করছে আমরা জানি না, ব্রোঞ্জ সভ্যতার সময় কেউ না কেউ আবিষ্কার করছে। সেক্ষেত্রে আমরা যেহেতু ডুয়ারকে আমরা জানি না, ডুয়ার ইজ আননোন, এখানে প্যাসিভ একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াবে, প্যাসিভে বাক্যটা লিখতে হবে। সুতরাং যখন ডুয়ার আমরা জানি না, ডুয়ার ইজ আননোন, তখন আমরা প্যাসিভে বাক্য লিখব। নাম্বার 2, ডুয়ার ইজ লিটল সিগনিফিক্যান্ট, অথবা ইম্পর্টেন্ট। যখন একটা বাক্যের মধ্যে ডুয়ারটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, মানে লিটল মানে কি অলমোস্ট নট, মানে হার্ডলি আমরা ব্যবহার করি, স্কেয়ারসলি, বেয়ারলি। লিটল বলতে অলমোস্ট নট আর কি, অলমোস্ট নট মানে প্রায় না, সিগনিফিক্যান্ট নয়। আমি যদি বলি এরকম, দা পেশেন্ট has been treated. পেশেন্টকে চিকিৎসা দেওয়া হয়েছে, পেশেন্টকে চিকিৎসা দেওয়া হয়েছে মানে একজন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে, রোগীকে চিকিৎসা দিয়েছে, এটা কি ডাক্তার, এটা আমার বলার দরকার আছে? না, দরকার নাই। ওইখানে ডক্টরের যে ভূমিকাটা ওইটা আমরা অনুমান করতে পারি, ওইটা লিটল সিগনিফিক্যান্ট, আমার লেখার দরকার নেই। তাইলে দ্বিতীয় যেটা পাইলাম এটা হচ্ছে ডুয়ার ইজ লিটল সিগনিফিক্যান্ট অর ইম্পর্টেন্ট। এখন 3 নাম্বার দেখবো আমরা, জেনারেল ফ্যাক্ট। জেনারেল
ফ্যাক্ট। সাধারণ বিষয়ে বলি, একটা উদাহরণ দিই। ফুড ইজ প্রিজার্ভড ইন কোল্ড। ফুডকে প্রিজার্ভ করা হয়, সংরক্ষণ করা হয়, আমরা রেফ্রিজারেটরের ভিতরে রাখি অথবা ফ্রিজের ভিতরে রাখি। কোল্ড মানে ঠান্ডার মধ্যে রাখি। ঠান্ডার মধ্যে রাখি আমার মা রাখে অথবা বোন রাখে, বাই মাই সিস্টার, বাই মাই মাদার। এগুলি দেওয়ার তো কোনো প্রয়োজন নাই। সুতরাং জেনারেল ফ্যাক্টের সময় আমরা প্যাসিভ ইউজ করি। এখন আর দুইটা বিষয় রয়েছে, এই দুইটা বিষয় ক্লিয়ার করি। 4 নাম্বারটা, নাম্বার 4, সাইন্টিফিক or legal fact. এখন কার্বন ডাইঅক্সাইড is produced by কার্বন ডাইঅক্সাইড is produced, তার মানে কি কার্বন ডাইঅক্সাইড উৎপাদিত হয়। আমরা ধরলাম কার্বন ডাইঅক্সাইড প্রডিউসড, দিলাম যে লার্জলি, ব্যাপকভাবে, হিউজলি, হ্যাঁ লার্জলি দিলাম, সরি, বাই বার্নিং ফুয়েলস। কার্বন ডাইঅক্সাইড উৎপাদিত হয়, আমরা ফুয়েল পুরাই। এখন কে পুরায়? আমি তুষার পুরাই, ওইখানে বাইজিদ আছে, প্রদীপ আছে, সবাই পুরায়। আমার শহরের পুরা ভোটার আইডি কার্ডের যে লিস্টটা আছে, লিস্টে কি পুরাই দিতে হবে যে সবাই খালি আগুন দিয়ে পুরায় আর কার্বন ডাইঅক্সাইড উৎপাদিত হয়। আসলে এটা একটা সাইন্টিফিক ফ্যাক্ট, সেই ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ ব্যবহার করবো না, আমরা প্যাসিভ ব্যবহার করব। এরপরে দিলাম দ্য বেল রেয়ার has been rejected. বেল পেয়ার হচ্ছে জামিনের প্রার্থনা। কোনো একটা আসামি সে জেলের ভিতরে আছে, তার জামিনের প্রার্থনা করা হচ্ছে। জামিনের জন্য কি অ্যাপ্লিকেশন করা হলো, ওইখানে জজ সাহেব অথবা ম্যাজিস্ট্রেট সাহেব বললেন যে না, জামিনের প্রার্থনা আমি কি করলাম, নামঞ্জুর করলাম, আমি রিজেক্টেড করে দিলাম। ওইটা হচ্ছে একটা আইনগত লিগাল একটা ফ্যাক্ট। লিগাল যদি ফ্যাক্ট হয় সেক্ষেত্রে আমরা প্যাসিভ ব্যবহার করব। 5 নাম্বার হচ্ছে টু অ্যাভয়েড বিং ব্লেমড, যাতে কেউ দোষারোপ না করতে পারে, সেই জন্য আমরা পোলাইটনেসের জন্য আমরা কি ব্যবহার করব, পোলাইটনেস। আর কি সহজ কথায় বলতে গেলে পোলাইটনেস। এই পোলাইটনেসের জন্য আমরা প্যাসিভ ব্যবহার করতে পারি। পোলাইটনেসের জন্য কি রকম, যদি আমরা এরকম বলি যে কার্ডস আর নট অ্যালাউড ইন দা ব্যাংক। আপনি কার্ড নিয়ে গেলেন ব্যাংকের মধ্যে যাওয়ার পর আপনি বললেন যে ভাই আমি তো কার্ড দিয়ে পেমেন্ট করব। ব্যাংক বললো যে না, আমরা কার্ড তো, আপনার কার্ড আমি নিব না। এখন আপনি বলবেন যে আপনার বিভিন্ন ব্যাংকের মধ্যে কার্ড নেই, হ্যাঁ আপনি কার্ড নিবেন না। কতক্ষণ পরে কি করবেন, কতক্ষণ পরে আপনি থেকে তুমি, তুমি থেকে তুই, তারপর মারতে যাবেন, এরকম হয়ে যাবে, ঠিক আছে। আর যদি ব্যাংক কর্তৃপক্ষের কোনো কর্মকর্তা বলে কার্ড ইজ নট অ্যালাউড হিয়ার অথবা কার্ডস আর নট অ্যালাউড হিয়ার, আমাদের এখানে অনুমোদিত নয়, আমরা এটা নিতে পারছি না, পোলাইটনেসের মাধ্যমে বলে, প্যাসিভের মাধ্যমে বলে, সেই ক্ষেত্রে আপনি তার সাথে এই জিনিসটা ইন্টারেকশনটা পজিটিভলি করতে পারবেন যে হ্যাঁ ওইখানে তো কার্ড নেওয়া হচ্ছে না। আচ্ছা, এইভাবে আপনি মোবাইল ঠিক করতে গেলেন, ফোন ঠিক করতে গেলেন, আপনার ফোনটা রিজেক্ট করে দিল, না এই ফোন ঠিক করবো না, আপনি তো মারামারি শুরু করে দিবেন। আর যদি বলে যে the phone is cannot be repaired, মানে এই ফোন আর মেরামত করা যাবে না, প্যাসিভে বললো, পোলাইটনেসের মাধ্যমে, সেই ক্ষেত্রে আপনি বুঝলেন যে না, এই ফোনটাকে রিপেয়ার করা যাবে না। তাইলে আমরা বুঝলাম there are 5 criteria for maintaining passive in the sentences. সেন্টেন্সের মধ্যে 5টা ক্রাইটেরিয়া আছে। একটা হচ্ছে কি ডুয়ার ইজ আননোন, দ্বিতীয়টা হচ্ছে ডুয়ার ইজ লিটল সিগনিফিকেন্ট অর ইম্পর্টেন্ট, নাম্বার 3 হচ্ছে আপনি জেনারেল ফ্যাক্টে ব্যবহার করবেন, নাম্বার 4 হচ্ছে লিগ্যাল অর সায়েন্টিফিক ফ্যাক্টে ব্যবহার করবেন, আর নাম্বার 5 হচ্ছে টু অ্যাভয়েড বিং ব্লেমড, যাতে কেউ দোষারোপ না করে আর কি, এই ক্ষেত্রে ব্যবহার করবেন। এখন প্যাসিভের বিষয়টার মধ্যে এখন আমরা চলে যাই, প্যাসিভটা কেমনে করে। প্যাসিভটা করে, প্যাসিভের মধ্যে যে অক্সিলারি গুলি থাকে, এখানে অ্যাক্টিভে থাকে এক ধরনের অক্সিলারি, হ্যাঁ, আবার প্যাসিভের মধ্যে যে অক্সিলারি গুলি থাকে ওইগুলি ট্রান্সফর্মড আর কি, রূপান্তরিত অক্সিলারিস।
রূপান্তরিত অক্সিলারিজ আর কি। প্যাসিভ করতে গেলে কতগুলি বিষয় আপনাকে মনে রাখতে হবে। প্যাসিভের মধ্যে যখন আমরা ভার্বের 3 নাম্বার করি ওইটা কিন্তু নন ফাইনাইট হয়ে যায়। ওইটাকে এগ্রিমেন্ট করানোর জন্য আমরা কি করি, অক্সিলারি ব্যবহার করি। অক্সিলারি গুলো আমরা একটু দেখব। এটা তো দরকার নাই, এটা মুছে ফেলি, জায়গার দরকার আছে। আমরা দেখি প্যাসিভ কেমনে করে। প্যাসিভ করতে গেলে মনে রাখতে হবে যখন আমরা প্রেজেন্ট পাবো, প্রেজেন্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইজ, এম, আর। আর পাস্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করব ওয়াজ, সবগুলি ছোট হাতের অক্ষর লেখাই উচিত। প্রেজেন্ট ইজ, এম, আর। আর যখন কমপ্লিট বোঝাবে, কমপ্লিট মানে কি, কমপ্লিট মানে পারফেক্ট বোঝাবে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব এটা 3 নাম্বার ফর্ম আর কি, বিন, ওইটা ভিত করি। আর যখন ইনকমপ্লিট বোঝাবে, ইনকমপ্লিট আমরা ইমপারফেক্ট, তার মানে কন্টিনিউয়াস, এটা আইএনজি থাকে, ওইটার মধ্যে আমরা ব্যবহার করব বিন। আরেকটা হচ্ছে যখন নো অ্যাকশন হবে, কোনো কিছুই ঘটবে না, নো অ্যাকশন, কোনো কিছুই ঘটে না, তখন আমরা বেসিক ফর্ম ব্যবহার করব, যেটাকে আমরা বেস ফর্ম বলতে অভ্যস্ত, যেটাকে বলা হয় বি। এখন আমরা দেখব কতগুলি সমাধান দেখব। এর আগে আমরা দেখি আই ইট রাইস। সবাই এই বেসিকটা পারে। তো এখানে আমি যদি বলি রাইস ইজ ইটেন, এটা সবাই পারে, ইটেন বাই মি, এটা হয়ে গেল। আবার যদি আমি এইভাবে লিখি ইটিং রাইস ইজ ডান বাই মি, হ্যাঁ, একটা অ্যাকশন, ইটিং রাইস একটা অ্যাকশন, ইজ ডান বাই মি, এটাও প্যাসিভ হয়ে গেল। আসলে কোনো সার্টেন অথবা স্পেসিফিক কোনো ফিক্সড কোনো রোল ধরা এটা ঠিক না। এটা হচ্ছে মানুষের ব্যর্থতা। যখন আমরা চিন্তা করি যে পরীক্ষা দিব, পরীক্ষার মধ্যে আমরা ভাবি যে সহজ বিষয়গুলি আসবে, যেগুলি আমাদেরকে চটকদার বিষয়, ক্লাসে পড়াইলে পরে আমরা হই করি যে আমরা 10 মিনিটে হয়ে গেল, 1 ঘন্টার ভিতরে হয়ে গেল, এরকম, হ্যাঁ, তখন আমরা আমার একটা ফোন আসছে, তখন আমরা কি করি, আমরা ভাবি যে আমাদের যে হয়তোবা কাজ স্বার্থসিদ্ধি হয়ে গেছে, যা আমরা ইজিলি পড়ি তা কখনো পরীক্ষার মধ্যে আসে না। পরীক্ষার মধ্যে আসে সবসময় জটিল বিষয়গুলি, যেগুলি জটিল বিষয় সেগুলি পরীক্ষার মধ্যে আসে, ইজি বিষয়গুলি আসে না। এখন আমরা দেখি প্যাসিভের মধ্যে কি কি আছে। বেশিক্ষণ না, কম সময় আলোচনা করব। দেখি আই ইট রাইস, দিলাম রাইস, এটা পারবে সবাই। মি দিলাম, বাই হয়ে গেল, ব্যক্তি থাকবে বাই, ইটেন। এখন এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রেজেন্ট, ইট হচ্ছে প্রেজেন্ট, সুতরাং ইজেমার এর মধ্যে একটা ব্যবহার করবো, এম ইজ আর না, ইজেমার। রাইসের পরে আমরা ইজ ব্যবহার করবো, এই জন্য ইজ এখান থেকে চলে আসবে ইজ। এখন এই অংশটাকে আমি একটু পরিবর্তন করে দেই, এই অংশটাকে একটু পরিবর্তন করে আরেকটা দিই, আই এট রাইস। ভালো করে খেয়াল করলে এখানে কি বোঝা যায়, রাইস, মি, বাই, ইটেন, এটা হচ্ছে B2 মানে পাস্ট আর কি। পাস্টের মধ্যে কি আছে, ওয়াজ ওয়ার আছে, সুতরাং রাইসের পরে কি হবে, ওয়াজ। এখন এটাকে আরেকটু চেঞ্জ করে দেই, আই হ্যাভ, বোর্ডে ঝামেলা করছে, আই হ্যাভ ইটেন রাইস। এখানে যদি আমরা এইভাবে পরিবর্তন করি, মি, রাইস, বাই মি, ইটেন তো দেওয়াই আছে, ভার্বের 3 নাম্বার। এখন এই হ্যাভ কে আপনি বাদ দিতে পারবে, তাইলে আপনি রোল করেন কেন, হ্যাজ বিন, হ্যাভ বিন করেন কেন, এগুলো তো পড়ার দরকার নাই। এই হ্যাভ তো এখানে নামবে, রাইসের পরে তো হ্যাভ হবে না, হ্যাভের আরেকটা ফর্ম আছে হ্যাজ। এখন ইটেন কি, ইটেন হচ্ছে কমপ্লিট ফর্ম, ভার্বের 3 নাম্বার, এটা কমপ্লিট ফর্ম। এই কমপ্লিট ফর্মে আমরা কি ব্যবহার করব, বিন ব্যবহার করব, সুতরাং এই বিন আসবে, হ্যাজ বিন না।
হ্যাজ তো এখানে চলেই আসছি, হ্যাভ থেকে হ্যাজ হয়ে গেছে, আমরা শুধু বিনটাকে এখানে সেট করে দিয়েছি। এখন পরেরটা, I am eating rice। তো এটারে ইয়া করতে গেলে রাইস, মি বাই মি, ইট থেকে ইটেন, এই এম তো বাদ দেওয়া যাবে না, এম কে এখানে নামাতে হবে, তাহলে রাইসের পরে ইজ হয়ে গেল। এখন উপরে যে ভার্বের ফর্মটা আছে, ভার্বের ফর্ম আছে ইটিং আছে, ইটিং যদি হয় এটা বি প্লাস আইএনজি, ইমপারফেক্ট অথবা কন্টিনিউয়াস, ওই 4 নাম্বার ফর্মটা ওইটা দেখতে হবে, ওইটা ইমপারফেক্ট ফর্ম আর কি, কন্টিনিউয়াস অথবা ইমপারফেক্ট ফর্ম। ওইটা যদি আইএনজি ফর্ম হয় ওইখানে আমরা বিন ব্যবহার করব, রাইস ইজ বিং ইটেন বাই মি, হ্যাঁ ইজ বিং হয়ে গেল। এখন এটুকু আমরা বুঝতে পারলাম। এরপরে যে বিষয়টা হচ্ছে, আমি যদি এখানে এইভাবে ব্যবহার করি, আই উইল ইট রাইস, রাইস হয়ে গেল, এদিকে আসলো, আই থেকে মি আসলো, বাই আসলো, ইট থেকে ইটেন, উইল তো উইলেই, উইল নামায় দিলাম, বাদ বাদ দেওয়া যাবে না, আই উইল ইট। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এটা হবে কি, এটা হচ্ছে বেস ফর্মে যাবে, এই যে বেস, ঘটনা ঘটে নাই, নো অ্যাকশন, তাহলে রাইস উইল বি ইটেন বাই মি। তাহলে আমরা কি বুঝতে পারলাম, আমরা বুঝতে পারলাম যে এখানে বুঝতে হবে যদি প্রেজেন্ট হয় তাহলে ইজ এম আর ব্যবহার করবেন, পাস্টের ক্ষেত্রে কি ওয়াজ ওয়ার ব্যবহার করবেন, আর যদি কমপ্লিট ফর্ম হয়, কমপ্লিট মানে পারফেক্ট হয়, যদি কমপ্লিট হয়ে গেল আর কি, ওইটাকে কমপ্লিট মানে পারফেক্ট বলা হয়। হ্যাঁ, ওইটা হচ্ছে ভার্বের 3 নাম্বার, তার মানে বিন, ইজ এম আর ওয়াজ ওয়ার বিন। আর যদি ইনকমপ্লিট ইমপারফেক্ট হয় সেটা কি বিং হবে, এভাবে সেটিং, এটা ইজ বিং আর বিং এইভাবে না, কিন্তু ওইটা আমাকে এগ্রিমেন্ট করার জন্য আমরা ইজ এম আর ব্যবহার করি। আর যখন কোনো কিছুই ঘটে না, প্রেজেন্ট হয় না, পাস্ট হয় না, কমপ্লিট হয় না, ইনকমপ্লিট হয় না, তখন সেই ক্ষেত্রে আমরা বি ব্যবহার করি, বি হচ্ছে বেসিক ফর্ম অথবা বেস ফর্ম। ধরেন আমরা আরেকটা প্যাসিভ করি, আরেকটা প্যাসিভ করি, ডু ইট, আমরা লিখলাম ডু ইট, ডু ইট, ডু ইট মানে কি ইম্পারেটিভ সেন্টেন্স, ডু ইট হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি, যা কি করে, অনুজ্ঞা সূচক, আদেশ নিষেধ উপদেশ অনুরোধ বোঝায়। ডু ইট মানে ইহা করো, আসলে কি করছে, ডু ইট মানে আপনি বলেন যে ইহা করো, কাউকে বলেন ইহা করো, তাহলে ইহা করছে না করে নাই, এখনো করে নাই। যদি ইনস্ট্রাকশন দিয়ে থাকেন, অর্ডার দিয়ে থাকেন, পরে করবে, এখনো করে নাই, কিন্তু যদি না করে সেই ক্ষেত্রে বেসিক ফর্ম আমরা কি ব্যবহার করবো, বি। এরপরে এই বি এর আগে দিয়ে গেলাম ইট, এরপরে দিলাম কি ডান, এরপর আপনি কি করলেন, অ্যালাউ করলেন, অ্যালাউ মানে কি অনুমোদন দিলেন, অ্যালাউ করলেন যে অ্যালাউ ইট বি ডান, অ্যালাউ এর সমার্থক শব্দ কি আছে, লেট, তাহলে উত্তর হয়ে গেল কি লেট ইট বি ডান, লেট ইট বি ডান, এটা হয়ে গেল। এখন আমরা এটার পর আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে দুইটা প্রকার থাকে, ইট ইজ অফ টু কাইন্ডস, দুই ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স থাকে। ধরেন আমি স্যার, আমি তুষার স্যার, আমি কি করলাম, আমি কামালকে বললাম কামাল কাজটি করো, তখন এটা হবে ডু ইট। ডু ইট মানে কয়জন, দুইজন, টু পার্টি আর কি, দুইজন না, টু পার্টি, টু পার্টি, পার্টিস, দুইটা পক্ষ থাকে। ডু ইট, এখানে ইউ উজ্জ আছে, ইউ আছে কিন্তু কিন্তু উজ্জ আছে, ইউ উজ্জ, ইউ উজ্জ। আবার যদি স্যার বলে, স্যার বললো কামালকে কামাল কাজটা করো, তখন জসিমে কি করে, কামালকে বাধা দেয়, তখন কি করলো, স্যার ধমক দিল, এই জসিম তুমি এই কাজটা কেন করো, তুমি কি করো, কামালকে বাধা দাও, তুমি তো ভালো ছেলে না। তাহলে আমি ধমক দিলাম জসিমকে, কিন্তু কাজটা কে করবে, কাজটা করবে তো কামাল। এখন আমি বলছি কি অ্যালাউ, অ্যালাউ কামাল ডু ইট, ইহা করতে দাও, তাহলে অ্যালাউটা কি হয়ে গেল, লেট হয়ে গেল। যখন মোর দেন টু পার্টিস,
দুইটা পার্টি, দুইটা পক্ষের বেশি থাকবে, দুইজনের বেশি থাকবে, সেক্ষেত্রে আমরা লেট দিয়ে ভাগ করাবো করি। লেটের মিনিং হচ্ছে অ্যালাউ অথবা পারমিট। এটাকে আবার রেন্টও হয়, দেখবেন বাসা ভাড়ার সামনে লেখা থাকে কিন্তু টু রেন্ট। টু রেন্ট মানে বাসা ভাড়া দিতে, হ্যাঁ, টু রেন্ট মানে টু লেট আর কি, টু রেন্ট মানে টু লেট। আচ্ছা, এখন যদি এইভাবে ইয়ার থাকে, কোন জায়গায় দুই এর অধিক পার্টি থাকে, তার মানে কি মোর দেন টু পার্টিস থাকে, তাহলে ঘটনা কি দাঁড়াচ্ছে? তাহলে ঘটনাটা দাঁড়াচ্ছে এরকম। এটা ডাবল দুই ধরনের কালিতে লিখতে হবে। আমি একটা দিলাম এভাবে, লেট হিম, লেট হিম, এই অংশটা পরে দিলাম আরেকটা কালি, সরি কালার তো এগুলি ভাসে না তেমন, let him do it, do it। ঘটনা কি করছে বুঝেন, এইটুকু আপনার দেখার দরকার নেই, এইটুকু করলেন। যেহেতু let him do it, তাকে ইহা করতে দাও, তাছাড়া ইহা করে নাই। let him do it মানে তাকে ইহা করতে দেওয়া হোক, সে তো করে নাই, তাইলে সেখানে কি হবে? বেসিক ফর্ম চলে গেল ইট, হ্যাঁ, পরে এখানে কি ডান, অ্যালাউ করো, অ্যালাউ মানে কি লেট। এখন এই লেট কি হবে? এই লেট পিছনে চলে যাবে, এটা বাই হয়ে গেল, আবার এই হিম পিছনে চলে গেল, এটা হিম হয়ে গেল। এটা হচ্ছে মোর দেন টু পার্টিস। ইম্পারেটিভ সেন্টেন্সে মোর দেন টু পার্টিস এর সময় এটা ব্যবহার করবেন। আচ্ছা, এখন আমরা আরেকটা বিষয় ক্লিয়ার করি, ইন্ট্রোগেটিভ যেটা সেন্টেন্স আর কি, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে কিভাবে করতে হয়। আমি একটা জায়গার মধ্যে পাইলাম ডো ইউ ইট রাইস, এটার আনসার কি হবে? আনসার এর আগে আমরা এক্সট্রা দুইটা লাইন করব, এক্সট্রা দুইটা লাইন করব মানে বোঝানোর জন্য এক্সট্রা দুইটা লাইন করব আর কি। এক্সট্রা দুইটা লাইনের মধ্যে এখানে একটা এক্সট্রা এক্সট্রা আর এখানে একটা এক্সট্রা করব, শুধু বোধগম্যতা আনয়ন করার জন্য। ডু ইউ ইট রাইস, এটা প্রেজেন্টের মধ্যে আছে। ডু ইউ ইট রাইস মানে কি? প্রেজেন্ট। যদি প্রেজেন্ট হয় সেখানে ভার্বের কয় নাম্বার হবে? এক নাম্বার। তাইলে এটাকে যদি নিউট্রাল করি, তার মানে ইন্ট্রোগেটিভ না রেখে আমরা অ্যাসার্টিভ করি, তাইলে কি হচ্ছে? ইউ ইট রাইস। এখন যদি এটাকে আমরা প্যাসিভ করি, তাহলে রাইস ইজ ইটেন বাই ইউ, এইরকম হয়ে গেল। এখন এটাকে যদি আমরা উত্তরে আনি, এই যে সাদা সাদা, এটা উপরেরটাও সাদা, এটা নিচেরটাও সাদা, এটা উত্তর হবে। মধ্যে টেক্সট আর কি, দুইটা এক্সট্রা, তাহলে ইজটাকে সামনের দিকে নিয়ে আসবো, তাহলে এটা উত্তরটা কি হচ্ছে? উত্তরটা হচ্ছে ঠিক এরকম বুঝতে হবে, ইজ রাইস ইটেন বাই ইউ, এই হচ্ছে ঘটনা। ইম্পারেটিভ সেন্টেন্সটা ঠিক, সরি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা ঠিক এরকম। আরেকটা বাক্য আমরা দেখব, হো ডিড দ্য ওয়ার্ক, এগুলি কোনো রুলস লাগে না, এগুলি কমন সেন্স। হো ডিড দ্য ওয়ার্ক, এটার মধ্যে যদি আমরা চিন্তা করি হো ডিড দ্য ওয়ার্ক, এটাকে প্যাসিভ করি, ঠিক এইভাবে সরাসরি করে ফেললাম, দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক, এটা এক্সট্রা একটা অংশ করলাম, এক্সট্রা এক্সট্রা অতিরিক্ত এক্সট্রা অংশ করলাম, দ্য ওয়ার্ক, হ্যাঁ, দ্য ওয়ার্কের পরে দিলাম কি? এটা ফার্স্ট টেন্সে আছে, ওয়াজ ডান বাই হো, এর অবজেক্ট কি? হোম। তাহলে উত্তরটা কি হচ্ছে? উত্তরটা দুইটা প্রকার আমরা উত্তর লিখতে পারবো। যদি এটা ইন্ট্রোগেটিভ করতে হয়, তার মানে কি প্রশ্নবোধক করতে হয়, তাহলে আমাদেরকে অক্সিলারি ভার্বটা আগের দিকে নিয়ে আসতে হবে, তার মানে ইনভার্টেড ফর্মে লিখতে হবে, ইনভার্জন করতে হবে। চাপ দিলে আমরা যে ওই যে ইম্পারেটিভ অবজেক্টিভ সেন্টেন্স এবং ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি সামনের দিকে নিয়ে আসি, এটা চাপের ফলে স্ট্রেস করি, অথবা এটাকে ইনভার্টেড ফর্ম ইনভার্জন করি আর কি, লক্ষ্য করি। তাইলে এইটা যদি আমরা হোম সামনের দিকে নিয়ে আসি, তাইলে এটার উত্তর কি হবে? উত্তর হবে হোম, হ্যাঁ, ওয়াজ দা ওয়ার্ক ডান বাই, বাই কি সামনের দিকে আসে। এখন যদি আপনি বলেন যে না বাই সামনের দিকে নিয়ে আসবো, তাহলে এইভাবে লেখেন, বাই হোম ওয়াজ দা ওয়ার্ক ডান। এই হচ্ছে মূল ঘটনা। এখন আমরা চলে যাই আরেকটা ফরম্যাটে। এটা হচ্ছে আমি লিখলাম কোন জায়গার মধ্যে, হি কিলড
হিম। এটা আসলে একবার এই ক্লাস করার সময় হি কিল হিম, তো এটা দেওয়ার পরে ফেসবুক থেকে নোটিফিকেশন আসলো যে ইট ইজ নট অ্যাপ্লিকেবল, ইট ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট ফর আন্ডার 18, 18 বছরের নিচে যারা আছে সুইসাইডাল অ্যাটেম্প। মানে ফেসবুক তো আর বোঝে না, আর গুগল তো বোঝে না, তারা মনে করে যে কিল বললে হত্যাকাণ্ড অথবা আত্মহত্যার কথা বললে আমরা সুইসাইডাল অ্যাটেম্প নিলাম। আসলে ঠিক তা না। যাই হোক, এই কথাটা বাদ দিলাম। এখন আমরা চলে যাই হি কিলড হিম। তাইলে সে একজন ব্যক্তি, একজন দ্বিতীয় জনকে হত্যা করছে। তৃতীয়, এখন যদি আমরা এইভাবে লিখি হি কিলড হিম সাথে সেলফ দেই, তাহলে এই ব্যক্তি আর এই ব্যক্তি দুইজনেই কি সেম? যদি সেম হয় তাহলে লজিক্যালি একটু ভাবেন তো দেখি, এই সামনে আনলে আর পিছনে আনলে কি হবে? ব্যক্তি তো একই ব্যক্তি, এই টানাটানি তো দরকার নাই। তখন কি করা লাগবে? তখন এইভাবে দিলাম, ই শুধু নামাই দিলাম হিমসেলফ, রিফ্লেক্সিভ আর কি, রিফ্লেক্সিভ প্রোনাউন, এটাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। এটাকে পাই দিলাম, এটা কিলড দিলাম, এটা ভি2 আছে, ভি2 মানে কি পাস্ট আছে, সুতরাং ওয়াজ দিলাম, এটাকে রিফ্লেক্সিভ বলা হয়। এখন কিছু কিছু সময় এরকম পাওয়া যাবে গো অ্যাওয়ে, গো আউট দিলাম, গো আউট, গো আউট মানে বেরিয়ে যাও, গো আউট, আউট। এখানে যদি আমরা দেখি গো হচ্ছে ভার্ব আর আউট হচ্ছে কি ওয়্যার, মানে এটা অ্যাডভার্ব আর কি, অ্যাডভার্ব। তখন এখানে তো অবজেক্ট পাওয়া যাচ্ছে না, অবজেক্ট পাওয়া গেলে আমরা সাবজেক্ট করব, অবজেক্ট পাওয়া গেলে আমরা কি করব? সাবজেক্ট করব। সুতরাং এটা তো প্যাসিভ এভাবে করা যাচ্ছে না, তাইলে এটাকে আপনি এভাবে করতে পারবেন। গো আউট মানে এখানে উজ্জ আছে, কিন্তু ইউ উজ্জ আছে, হ্যাঁ, ইউ উজ্জ থাকলে এইভাবে বলেন ইউ আর ওয়ার্ডার্ড টু গো আউট। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, প্যাসিভ ভয়েসের সময় অবজেক্টটা কি হবে? অবজেক্টটা সাবজেক্ট হবে, আর সাবজেক্ট কি হবে? সাবজেক্ট অবজেক্ট হবে। এই সাবজেক্ট অবজেক্ট সম্পূর্ণ ভুল, এই কথাটাই কি অ্যাডমিট করবেন না। আমি যখন এইভাবে লিখলাম রাইস ইজ ইটেন বাই মি, তখন বুঝতে হবে এটা সাবজেক্ট আর এটা ভার্ব পোরশন আছে, আর এই বাই হচ্ছে প্রেপোজিশন, আর হচ্ছে প্রেপোজিশনের অবজেক্ট। আসলে এই ভার্বের অবজেক্ট কিন্তু এটা না, এটা প্রেপোজিশনের অবজেক্ট, এটার কোনো প্রয়োজনই নেই, রাইস ইজ ইটেন বাই লিখলেও হবে। ঠিক আছে? তাহলে আমরা যখন বলি সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট হবে কি? অবজেক্ট হবে তো ওইটা অবজেক্ট হয়ে গেছে প্রেপোজিশনের, ওইটা ভার্বের অবজেক্ট না তো। আর ওইটা লেখারও দরকার নাই, রাইস ইজ ইটেন বাই ইটেন দিলেই চলে, রাইস ওয়াজ ইটেন দিলেই চলে, হ্যাঁ। আর ঠিক এরকম এরপরে আমরা যদি এইভাবে দেখি একটু, রাইস সোল্ড চিপ, এটা একটু কমপ্লিমেন্টাল, কিন্তু এর চিপ কমপ্লিমেন্ট দেওয়া আছে। চাল সস্তায় বিক্রয় হতো, এখানে কিন্তু ডুয়ার নাই, মানে বাক্যটাই প্যাসিভের মতো। তাহলে এটা কিভাবে আমরা করব? এটা করার জন্য এইটুকু আমরা বাদ দিই, এইটুকুর জন্য এইভাবে লিখি রাইস, এরপরে এটা পাস্টে আছে, ভি2 তে আছে, সুতরাং ওয়াজ দিব, পরে চিপ, চাল সস্তা ছিল, এরপরে একটু ভিন্ন কালি ব্যবহার করি। কখন? when, when হচ্ছে একটা কনজাংশন, কনজাংশনের পর আবার সাবজেক্ট আনবো, সাবজেক্ট হচ্ছে কি ইট, আবার ভার্ব লাগবে ওয়াজ, এরপরে সোল্ড, এই হয়ে গেল। আসলে আমরা যে এই যে খাতা ভরা যে রুল টুল লেখি, এগুলির কোনো আসলে এত বেশি মিনিং নাই। এই রুল মুখস্থ করবেন না সেন্স ডেভেলপ করবেন? সেন্স তো এইভাবেই ডেভেলপ হয়ে যায়, অর্থ বুঝতে হবে। যাই হোক, আজকে এই পর্যন্ত। এটা কিন্তু আনসার্টেন, হঠাৎ করে অনিশ্চিত একটা ক্লাস নিলাম, মানে হঠাৎ করে ইচ্ছা হলো ঢুকে পড়লাম আর কি। ধন্যবাদ সকলকে।